আরে, আমার সুন্দর সুন্দর মূর্তিগুলো কিনে নাও, এগুলো দেখলে তোমাদের মন খুশি হয়ে যাবে। একজন গ্রাহক আসে। ওই, বক বক বন্ধ করো। তুমি কখনো তোমার হাতে তৈরি মূর্তিগুলো দেখেছো? তোমার মূর্তি দেখলে তো রাগ উঠে আসে। ভাইয়া, যদি মূর্তি কিনতে না চাও তাহলে কিনো না, অন্তত আমার শিল্পের অপমান তো করো না। আরে, অপমান তো তখন হয় যখন কারো সম্মান থাকে। প্রথমে তো তুমি ঠিক করে শিল্পী হয়ে ওঠো। তোমার মূর্তি দেখে বাজারে গ্রাহক আসা বন্ধ হয়ে গেছে, আর অন্য দোকানদারদের দোকানও থমকে গেছে। গ্রাহক চলে যায়। শিল্পের অপমানকারীকে কি বোঝাবো? আদিত্য খুব হতাশ হয়ে যায়। তার মূর্তিগুলো নিয়ে বাড়ি চলে আসে। সে বাড়ির কোণে বসে চিন্তা করতে থাকে। আমি এত সুন্দর মূর্তি তৈরি করি, তবু কেউ কেনে না। আমি জানি না আমার ভাগ্য কবে বদলাবে। তখন তার প্রেমিকা রাধা সেখানে আসে। বাবা আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক করেছেন। রাধা, তোমার বাবা জানেন যে আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো? তাহলে তিনি তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে কি করে ঠিক করতে পারেন? আমি তোমাকে কতবার বলেছি যে এই মূর্তির ব্যবসা ছেড়ে দাও, অন্য কোনো কাজে মন লাগাও। তুমি তো শুধু মূর্তিই তৈরি করে যাও। আমার বাবা যে চাষির সঙ্গে বিয়ে দিচ্ছেন তার কাছে অনেক জমি আছে। রাধা, আমি একজন মূর্তিকার, আমার বাবা মূর্তিকার ছিলেন। তুমি হয়তো জানো না, আমার এই দু হাতে জাদু আছে। আমি বুঝি আদিত্য, তোমার হাতে জাদু আছে, কিন্তু তুমি কেন বোঝো না যে তোমার মূর্তি কেউ কেনে না? তুমি কতদিন আর ভাগ্যের ভরসায় ধোকা দিয়ে যাবে? কান খুলে শুনে নাও, যদি বিয়ে করি তো তোমার সঙ্গেই করব। রাধা তিক্ততায় বলে চলে যায়। পরের সকালে আদিত্য ঠিক করে যে সে রাধার বাবা মুখিয়ার কাছে যাবে। সে গভীর চিন্তায় ছিল, কিন্তু তার মনে একটা আশা ছিল। পরের সকালে আদিত্য মুখিয়ার বাড়িতে পৌঁছে যায়। তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসা? মুখিয়াজি, আমি আপনার মেয়ে রাধাকে ভালোবাসি। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তুমি কি জানো যে ভালোবাসায় পেট ভরে না? তোমার কাছে কি আছে? তুমি তো সারাদিন বাজারে তোমার মূর্তি বিক্রি করে ঘুরে বেড়াও, কিন্তু তোমার মূর্তি দেখতে কেউ পছন্দ করে না। মুখিয়াজি, আমার বিশ্বাস আছে আমার মূর্তিগুলো একদিন ঠিক বিক্রি হবে, আমার ভাগ্য বদলাবে। শুধু শিল্পের সঠিক সম্মান পাওয়ার দেরি আছে। ঠিক আছে আদিত্য, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। 1 মাস তোমায় সময় দিলাম। এই 1 মাসে তুমি যদি 1000 স্বর্ণ মুদ্রা উপার্জন করতে পারো, তাহলে আমি তোমার এবং রাধার বিয়ের অনুমতি দেব। হঠাৎ রাধা আসে এবং রাগ করে জিজ্ঞেস করে, বাবা বাবা আপনি কি বলছেন? আদিত্য 1 মাসে 1000 স্বর্ণ মুদ্রা কি করে উপার্জন করবে? রাধা, আমি তোমার ভালোবাসার জন্য তাকে একটা সুযোগ দিচ্ছি। যদি সেই চ্যালেঞ্জে সফল হয়, তাহলে আমি তার শিল্প এবং তার পারিশ্রমিক দুটোকেই মেনে নেব। মুখিয়াজি, 1 মাসের মধ্যে আমি 1000 স্বর্ণ মুদ্রা উপার্জন করে দেখাবো। সে দেখা যাবে আদিত্য। যদি তুমি এই চ্যালেঞ্জে ব্যর্থ হও, তাহলে তোমাকে কিন্তু আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আদিত্য চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন আদিত্য মূর্তি বিক্রি করতে বাজারে যায়। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকে, কিন্তু একটাও মূর্তি বিক্রি হয় না। আজ তো একটাও মূর্তি বিক্রি হলো না। বুঝতে পারছি না কি করবো এবার। আমি মুখিয়াজিকে প্রতিশ্রুতি দিয়েছি যে 1 মাসের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা এই মূর্তি বিক্রি করে উপার্জন করে দেখাবো। যদি এইভাবে চলতে থাকে, তাহলে 1000 মুদ্রা তো দূরের কথা, একটা মুদ্রা তো উপার্জন করতে পারবো না। আদিত্য মূর্তিগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার উপক্রম করছে। তখনই একজন ব্যক্তি সেখানে আসে। ভাইয়া, আমাকে একটা মূর্তি দেবে? আর মূর্তি এমন দাও যা বাচ্চাদের পছন্দ হবে। কথা হলো যে কাল আমার ভাইজির জন্মদিন, তাই আমি তাকে একটা মূর্তি উপহার দিতে চাই। আদিত্য এই কথাটা শুনে খুশি হয়ে যায় এবং একটা সুন্দর মূর্তি সেই ব্যক্তিটিকে দেয়।
সেই ব্যক্তি কিছু টাকা আদিত্যকে দিয়ে সেখান থেকে চলে যায়। যাক, ভূতের ভয়ে লাঙল ভালো, কিছু তো একটা বিক্রি হলো। এতটা বলে আদিত্য বাড়ি যাওয়ার উপক্রম করতে থাকে। তখনই আরেকজন পুরুষ সেখানে আসে। তার হাতে একটা খাঁচা ছিল, যাতে একটা টিয়া পাখি বন্দি ছিল। ভাইয়া, এই টিয়াটাকেই তুমি আমার কাছ থেকে কিনবে? সেই পুরুষের কথা শুনে আদিত্য হাসতে থাকে। তুমি তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। আপনি একদম ঠিক চিনেছেন, আমি অন্য গ্রামের লোক। যদি তুমি এই গ্রামের লোক হতে, তাহলে আমার কাছ থেকে কেনার কথা কখনোই বলতে না, কারণ এই গ্রামের সবাই আমার অবস্থা খুব ভালো করে জানে। সেই ব্যক্তি খুব উদাস হয়ে পড়েছিল। বুঝলেন ভাইয়া, আমার গ্রামেও আমি এই টিয়াটা বিক্রি করার চেষ্টা করেছি, কিন্তু বিক্রি হয়নি। ক্লান্ত হয়ে আমি এই গ্রামে এসে পৌঁছেছি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেক বাড়ির দরজায় টোকা দিয়েছি, কিন্তু কেউ আমার এই সুন্দর টিয়াটা কেনে না। তাহলে আপনি এই সুন্দর টিয়াটা কিনে নিন, আর আপনার কাছে যা কিছু আছে তা আমাকে দিন, কারণ আমার টাকার খুব দরকার। এটা শুনে আদিত্য চমকে ওঠে। কিন্তু তুমি তোমার টিয়াটা বিক্রি করতে চাও কেন? ভাইয়া, এটা আমার টিয়া নয়। কিছু সময় আগে আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম, আর তাকে বলেছিলাম যে এমন কিছু চমৎকার করো যাতে আমি ধনী হয়ে যাই। তো সেই সাধু আমাকে এই টিয়াটা দিয়ে বললেন এটা নাকি আমার ভাগ্য বদলে দেবে। তখন থেকে আমি আমার ভাগ্য বদলানোর অপেক্ষা করছি, আর অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি ভাইয়া। আমার মনে হয় না যে আমার ভাগ্য আর বদলাবে। আদিত্য টিয়ার দিকে তাকাতে থাকে। টিয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার চোখে একটা বিশেষ উদাসীনতার ছাপ ছিল। আদিত্য সেই টাকাগুলো সেই ব্যক্তিটিকে দিয়ে বলে, আজ সকাল থেকে এটাই বিক্রি হয়েছে ভাইয়া, যদি এতে আপনার কাজ চলে যায় তাহলে এটা নিন। আর হ্যাঁ, আপনি যদি চান তো টিয়াটাকেও সঙ্গে নিয়ে যেতে পারেন। না ভাইয়া না, এই টিয়াটা আপনি রেখে দিন। এতটা বলে সেই ব্যক্তি চলে যায়। আর আদিত্য সেই খাঁচায় বন্দি টিয়াটা নিয়ে তার বাড়ি চলে আসে। কিন্তু আদিত্য সেই দিন যখন বাড়ি ফেরে, তখন তার পকেটে একটা সিকিও বাকি ছিল না। হাতে সেই টিয়া ছিল, যাকে সেই ব্যক্তি জোর করে দিয়ে গেছিল। আমার কাছে তো এখন এতটুকুও বাকি নেই যে আজ রাতে কিছু খেতে পারি। তার উপর সেই ব্যক্তি তোকে জোর করে আমার কাছে দিয়ে গেল। এখন তোকে আমি কি খাওয়াবো বলতো? কোনো কথা নেই, আজ থেকে তুমি আমার নতুন মালিক। যাই হোক, এখন আর আমার খিদে নেই। টিয়ার মুখ থেকে এত পরিষ্কার ভাষা শুনে আদিত্য চমকে ওঠে। আরে, তুমি তো একদম মানুষের মতন কথা বলছো, আর আমি এতটাই চমকে গেলাম, মানে বুঝতেই পারছি না যে আমার সামনে টিয়া কথা বলছে নাকি কোনো মানুষ। আমি তোমার সঙ্গে কথা বললাম কারণ আমার তোমাকে খুব ভালো লেগেছে। যে আমাকে বিক্রি করলো তার সঙ্গে আমি কখনো কথা বলিনি। সে খুব তাড়াহুড়ো করতো জানো, আর খুব নিরাশ মানুষ ছিল। সে পরিশ্রম করতো না, শুধু রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখতো। টিয়ার কথা শুনে আদিত্য উদাস হয়ে যায়। আমি তো রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, কিন্তু আমার অবস্থা এখন আমাকে স্বপ্ন দেখতে বাধ্য করছে। এতটা বলে না জানি কেন আদিত্য তার জীবনের সব ঘটনা সেই টিয়াটিকে বলে দেয়। তুমি একজন ভালো শিল্পী, আর তুমি যে মুখিয়ার সামনে 1 মাসে 1000 স্বর্ণ মুদ্রা উপার্জনের প্রতিশ্রুতি দিয়েছো, সেটা খুব সাহসের কথা। তুমি নিশ্চয়ই সফল হবে। কিন্তু আমার তো সফলতার দূর দূরান্তেও কোনো আশা দেখা যাচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে মূর্তির কিছু গুণ আর সূক্ষ্মতা শেখাবো, যাতে তোমার শিল্প আরো উন্নত হয়। লোকেরা তোমার কাছ থেকে মূর্তি কিনবে তাহলে। কি আশ্চর্য, তুমি মূর্তি তৈরি সূক্ষ্মতাও জানো? হ্যাঁ, একদম। আচ্ছা, একটা কথা বলো তো, সাধু তোকে সেই ব্যক্তিকে কেন দিয়েছিল?